আচ্ছা আসো। তো আমরা গত ক্লাসে তোমাদের আজকে হলো লাংসের 3 নাম্বার ক্লাস। আমরা তোমাদেরকে গত 2টা ক্লাসে বেসিক কিছু আইডিয়া দিলাম এবং আমরা পড়াচ্ছিলাম হলো শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গ নিয়ে। আমরা বললাম শ্বসনতন্ত্রটাকে 3টা অংশে বিভক্ত করছি আমরা। বায়ু পরিবহন, বায়ু ত্যাগ অঞ্চল, আর একটা হলো কি, একটা হলো বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, একটা হলো বায়ু পরিবহন, আর একটা হলো শ্বসন অঞ্চল। তো আজকে আমরা শ্বসন অঞ্চল নিয়ে আলোচনা করব, দ্যাট মিনস লাংস নিয়ে আলোচনা করব। তো আচ্ছা শুরু করি আমরা, আসো। আমরা গতকালকে আমরা শ্বসনতন্ত্র যাওয়ার আগে আমরা যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করি সেটা হলো শ্বসন বৃক্ষ বা ব্রাঙ্কিয়াল ট্রি। এই যে আমাদের তোমার মনে করো অক্সিজেনটা আমরা গ্রহণ করলাম, সেটা অ্যালভিওলাস পর্যন্ত গেল, অথবা কার্বন ডাইঅক্সাইডটা সেই অ্যালভিওলাস থেকে পরিবেশে আসলো, যে পথটা অতিক্রম করতেছে, এটাকে তোমার বলা হয় হলো শ্বসন পথ বলা হয়, ঠিক আছে, বা রেসপিরেটরি ট্র্যাক্ট বলা হয়। এখন আমরা যদি আসি শ্বসন বৃক্ষ বা ব্রাঙ্কিয়াল টি বলতে কি বোঝায়, তুমি যদি একটু চিন্তা করে দেখো, একটা গাছের ক্ষেত্রে প্রথমে কাণ্ড থাকে, মূল, সেখান থেকে আবার শাখা প্রশাখা বের হয়, এইভাবে তারপর আবার অনেক রকম শাখা হয় না। তো ঠিক আমাদের এই যে ট্রাকিয়াটা নিচের দিকে নামলো, ট্রাকিয়া, সে ট্রাকিয়া নামার পর দুই দিকে চলে গেল ব্রঙ্কাস, ব্রঙ্কাস প্রাইমারি ব্রঙ্কাস থেকে আবার সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপর হলো টার্সিয়ারি ব্রঙ্কাস, তারপর আবার হলো ব্রঙ্কিউল, একটা হলো টার্মিনাল ব্রঙ্কিউল, একটা হলো শ্বসন ব্রঙ্কিউল। এই যে সিরিয়ালটা, এটাকেই বলা হবে তোমার হলো শ্বসন বৃক্ষ। পরীক্ষাতে মাঝে মাঝে আসতে পারে। তাহলে তোমরা দেখো প্রথমে ট্রাকিয়া ছিল, ট্রাকিয়াটা প্রাইমারি ব্রঙ্কাসে বিভক্ত হলো, তাহলে প্রতিটা ফুসফুসের দিকে ঢুকলো, তার মানে দুটো ব্রঙ্কাস হয়ে গেল। আচ্ছা, তাহলে প্রাইমারি ব্রঙ্কাস কতগুলা? দুইটি। এর হলো সেকেন্ডারি ব্রঙ্কাস, প্রতিটা লোবে ঢুকে, তাহলে মোট হলো 5টা। ডান দিকে লোব আছে 3টা, বাম দিকে লোব আছে 2টা। তা ডান দিকে যখন লোবের মধ্যে ঢুকে গেল, তখন তার নাম হয়ে গেছে কি, লোবার ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস। আমরা এই দিক দিয়ে একটু দিয়ে দিতে পারি আমরা, লোবার ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস বলা হয় এটাকে, ঠিক আছে, ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস। এরপরে প্রতিটা সেগমেন্টে ঢুকে যায়। ডান দিকে 10টা সেগমেন্ট, বাম দিকে আছে কয়টা সেগমেন্ট? 8টা সেগমেন্ট। আমরা একটু দেখি, একটা মিনিট, সেগমেন্টগুলো একটু দেখি। সেগমেন্ট অফ এটা কাজ নাই, তোমরা এই চিত্রের দিকে একটা তাকাও, তাহলে তোমরা আরো ভালো একটু ক্লিয়ার হবে। তোমরা কি এখানে দেখা যাচ্ছে? দেখো তো, এই যে আমরা এই দেখে এখানে একটা দাগ দিলাম, আর এইখানে একটা দাগ দিলাম, তাহলে একটা লোব, 2টা লোব, 3টা লোব হইলো। আর এইখানে তুমি দেখো এই একটা দাগ দিলাম, তাহলে এই একটা লোব, 2টা লোব হলো। এই জায়গাতে এখানে একটা কনকেভ একটা অঞ্চল আছে, ঠিক আছে। এখানে হলো হার্টের অ্যাপেক্সটা থাকে। হার্ট কি থাকে, এরকম থাকে না, তোমাদের হার্টের একটা অ্যাপেক্স আছে না, হার্টের অ্যাপেক্স, এই অ্যাপেক্সটা থাকে এখানে, এই অ্যাপেক্সটা থাকে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই যে ডান দিকে 3টা লোব, 1টা 2টা 3টে, 3টার ভিতরে যাবে 1 2 3 4 5 6 7 8, মোট হলো মোট এখানে দেখো 10টা থাকে এখানে, 1 2 3 4 5 6 7 8, পিছন দিকে আরো আছে, এটা দেখানো যাচ্ছে না আর কি, ঠিক আছে, মিডিয়ালি আছে, রাইটে। আর এখানে আছে তোমার হলো 8টা। তো সেগমেন্টগুলো এখানে দেখানো হয়েছে। তো আমরা যেটা বললাম, তাহলে সেকেন্ডারি ব্রঙ্কাসগুলো ঢুকে কোথায়? 3টা লোবে গেল, এখানে গেল 2টা লোবে। সে লোবের মধ্যে যাওয়ার পরে এক একটা লোব, মনে করো এইখানে অংশের মধ্যে তুমি চিন্তা করো, তাহলে কি অনেকগুলো সেগমেন্ট আছে না, সেটা আবার তখন সেগমেন্টে বিভক্ত হয়ে যাবে, 10টা সেগমেন্ট। তাহলে এদিকে 10টা সেগমেন্ট, এদিকে 8টা সেগমেন্ট, তাহলে মোট হলো কয়টা সেগমেন্ট? তাহলে এটার নাম হয়ে গেল কি, তাহলে এই টারশিয়ারি, এটার আরেক নাম হলো সেগমেন্টাল ব্রঙ্কাস। আরেক নাম কি? সেগমেন্টাল ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস, ঠিক আছে। এরপর আসলো টার্মিনাল ব্রঙ্কিউল। এখান থেকে তোমরা যদি একটু দেখো, ট্রাকিয়া, তারপর প্রাইমারি ব্রঙ্কাস, তারপর সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপর আবার যখন আসবে তখন নাম হবে ব্রঙ্কিউল। ব্রঙ্কিউলের ক্ষেত্রে যেটা অ্যালভিওলাসের সাথে লাগানো থাকে তার নাম হবে শ্বসন ব্রঙ্কিউল। এই জায়গাটার নাম থাকে শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলাসের উপরে, আর তার উপরে যেটা থাকে তার নাম থাকে হলো টার্মিনাল ব্রঙ্কিউল। টার্মিনাল ব্রঙ্কিউল, তারপর হলো কি শ্বসন ব্রঙ্কিউল। এরপর থাকে হলো আমাদের অ্যালভিওলার নালী থাকে, তারপরে অ্যাট্রিয়াম, তারপরে অ্যালভিওলার থলি, তারপর হলো অ্যালভিওলাই, ঠিক আছে। অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, তারপর হলো একদম শেষে গেলে আমাদের অ্যালভিওলাস। সবার শেষে গেলে কি? অ্যালভিওলাস।
তাহলে আমাদের অক্সিজেনটা কিভাবে পরিবহন হলো তোমরা একটু খেয়াল করো। তাহলে প্রথমে ট্রাকিয়া থেকে ব্রঙ্কাসে গেল, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলার নালী দিয়া, অ্যালভিওলার নালী কি আমরা গতকালকে বলছিলাম, মনে করো যদি এটা অ্যালভিওলাই হয় তাহলে যে নালী দিয়ে যুক্ত থাকে তার নাম হচ্ছে কি অ্যালভিওলার নালী বা অ্যালভিওলার ডাক্ট। আমরা বলছিলাম এখানে অনেকগুলো অ্যালভিওলাই আছে, অ্যালভিওলাই আছে, অ্যালভিওলাই আছে, তোমার মনে করো অ্যালভিওলাই আছে, অনেকগুলো আছে। এই যে নালীটা যে নালী দিয়ে অ্যালভিওলাসের সাথে যুক্ত হচ্ছে সেই নালীর নাম কি অ্যালভিওলার নালী বা অ্যালভিওলার ডাক্ট বলা হয় থাকে, ঠিক আছে। তারপর অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের পর অ্যালভিওলার থলি, তারপর হলো একদম অ্যালভিওলাসে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এটা হয়ে গেল আমাদের শ্বসন বৃক্ষ বা ব্রাঙ্কিয়াল ট্রি। আশা করি পারবা না, এটা মনে থাকবে। আচ্ছা, আমরা সামনের স্লাইডে আসি। এখন আসি আমরা লাংস নিয়ে একটু আলোচনা করি। প্রথমে লাংসের স্ট্রাকচার কেমন, এটা কোথায় থাকে, কিভাবে থাকে। প্রথমে হলো অবস্থান, লাংসের অবস্থান কোথায়, আমরা সেখান থেকে আসি। নাম্বার 1, এটা হলো বক্ষগ্রমে ডায়াফ্রামের উপরে থাকে। তাহলে এটা আমাদের থোরাক্সের রিজিয়নে থাকে, বক্ষ গহ্বরে থাকে, নট আমাদের উদরে, ঠিক আছে। তাহলে বক্ষ গহ্বরে থাকে এবং এই বক্ষ গহ্বরটা কোথায় থাকে, আমরা বলছিলাম ডায়াফ্রামের উপরে থাকে বা মধ্যচ্ছদার উপরে থাকে। দুই পাশে কি থাকে, লাংস, লাংসের মাঝখানে থাকতেছে আমাদের হার্ট। তো এই কথাটাই বলছে এখানে, ঠিক আছে। হৃৎপিণ্ডের দুই পাশে, হৃৎপিণ্ডটা এখানে থাকলে হৃৎপিণ্ডের দুই পাশে লাংসটা থাকতেছে। আচ্ছা, বাহ্যিক বৈশিষ্ট্যটা দেখতে কেমন, গোলাপের রঙের, গোলাপি রঙের স্পঞ্জের মতো। তোমরা যদি খাসি বা গরু জবাই করার পর তোমরা যদি লাংসটা দেখো একদম কি স্পঞ্জের মতন, দেখছো কিনা তোমরা, স্পঞ্জের মতন। এবার দেখো তোমরা, আবরণ নেই লাংসের ক্ষেত্রে। আমরা জানি সবার বাহিরের দিকে যে আবরণ থাকবে সেই আবরণ নাম হলো প্লুরা, সেই আবরণ নাম কি প্লুরা। এখন এই প্লুরার ক্ষেত্রে আমরা যেই কোনো আবরণের ক্ষেত্রে তোমরা জানো যে দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে, দুইটা জিনিস থাকে। একটা হলো বাহিরের দিকে থাকে, একটা হলো ভিতরের দিকে থাকে, ঠিক আছে। বাইরের দিকে যে অঞ্চল তার নাম হলো প্যারাইটাল অঞ্চল, নাম কি প্যারাইটাল অঞ্চল। আর ভিতরের দিকে যে অঞ্চল তার নাম হচ্ছে ভিসেরাল অঞ্চল, ভিসেরাল লেয়ার। প্যারাইটাল আর নাম হচ্ছে ভিসেরাল। আর এই যে প্যারাইটাল এবং ভিসেরালের মাঝখানে যে খালি জায়গাটা থাকে, যে লেয়ারের মাঝখানে, তার নাম হলো তোমার হলো প্লিউরাল স্পেস। কি বলা হয়, প্লিউরাল স্পেস থাকে। আর ওই জায়গাতে থাকে হলো প্লিউরাল ফ্লুইড থাকে, ঠিক আছে, প্লিউরাল ফ্লুইড। যে ফ্লুইডের কাজ হলো এই যে লাংসটা ফুলতেছে এবং কি হচ্ছে, বন্ধ হচ্ছে, এতে করে যাতে ঘর্ষণ না হয়। আমরা যেমন হৃৎপিণ্ড অধ্যায়ে পড়ালাম, হার্টের চারপাশে থাকে পেরিকার্ডিয়াম, সেখানে থাকে আবার পেরিকার্ডিয়াল ফ্লুইড, যে হার্ট বিট করতেছে যাতে করে ঘর্ষণ এবং তাপ নিয়ন্ত্রণ করতেছে। তুমি এটা চিন্তা করে দেখো, একটা মেশিন চললে মেশিনটা গরম হয়ে যায়, আমরা এটাকে ঠান্ডা করার জন্য এটার মধ্যে পানি দিই, ঠিক আছে, যে ঠান্ডা করার জন্য। তুমি যদি রোদের মধ্যে থাকো, বাসা আসার পর মাথার মধ্যে ঠান্ডা দাও, পানি দাও, কি কারণে, ঠান্ডা হওয়ার জন্য। তো ঠিক আল্লাহ সিস্টেম করে দিচ্ছে, যে অঙ্গগুলো কাজ করতেছে সেগুলোকে ঠান্ডা রাখার জন্য, সিক্ত রাখার জন্য তার চারপাশে কি রাখা হয়, ফ্লুইড রাখা হয়। তো ঠিক একই রকম লাংস, তাইলে লাংসের আবরণ কি প্লুরা। প্লুরাটার কয়টা লেয়ার, দুইটা লেয়ার। বাইরের দিকে থাকবে কি লেয়ার, প্যারাইটাল। ভিতরের দিকে বলতে কি, যেটা লাগানো থাকে, একদম লাগানো থাকে যেটা, সেটার নাম হলো কি ভিসেরাল লেয়ার। আর আমি যেটা তোমাদেরকে ওই ডিমের উদাহরণ দিয়ে বোঝাই, ডিমের উপর দিকে যে আবরণটা সেটা তো প্যারাইটাল, আর যেটা একদম সাদা করে লাগানো থাকে একটা, দেখবো অনেক সময় এটা তোলা লাগা আলাদা, ওটার নাম হলো ভিসেরাল লেয়ার। আর দুইটার মাঝখানে থাকতেছে প্লিউরাল স্পেস, যেখানে থাকে প্লিউরাল ফ্লুইড। তাহলে ভিতর স্তরে ভিসেরাল প্লিউরা, বাইরের দিকে থাকে প্যারাইটাল, আর এই দুইটার মাঝখানে থাকতেছে প্লিউরাল রস, যেটাকে আমরা বলি কি প্লিউরাল ফ্লুইডও বলি বা সেরাস ফ্লুইডও বলা হয়, কারণ এটা সেরাস রস দ্বারা তৈরি। এটার কাজ কি, ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এই যে ফুলতেছে এখানে যাতে কোনো ঘর্ষণ না হয়। আচ্ছা, দুই ফুসফুসের ওজন কত, 2.9 পাউন্ড। আচ্ছা, হাইলাম কাকে বলে, এখানে একটা কথা বলছে হাইলাম। তা আমরা বলছিলাম ফুসফুসের যে অঞ্চল দিয়া, হাইলাম শব্দ অর্থ নাভি, হাইলাম শব্দ অর্থ কি, তাহলে আমাদের বাবা মায়ের থেকে খাবার আমাদের শরীরের মধ্যে যেই রাস্তা দিয়ে ঢুকলো, এটা কি নাভির সাথে কানেকশন থাকে না, মায়ের অম্বরার সাথে আমাদের নাভির কানেকশন থাকে না, এই নাভিটাকে ইংলিশে বলা হবে হাইলাম। তো ঠিক একই রকম ফুসফুসের মধ্যে যেই দিক দিয়ে ব্রঙ্কাসটা প্রবেশ করলো, এই যে আমাদের ট্রাকিয়ে আসার পরে এই যে বড় করে ব্রঙ্কাসটা ঢুকলো, এই যে ব্রঙ্কাসটা ঢুকলো, তাহলে যে অঞ্চল দিয়ে ঢুকলো তার নাম হলো কি হাইলাম বা নাভি, ঠিক আছে। আচ্ছা, হাইলাম দিয়া ধমনী প্রবেশ করে এবং শিরা এবং লসিকানালি বের হয়, এটা আমরা কয়েকদিন আগেও বলছিলাম। তা এখন এই ব্রঙ্কাসটা ঢুকছে ভালো কথা। লাংসের কাজটা মূলত কি, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় বা এটার কাজটাই তো মেনটেন করতেছে। তাহলে হার্টের থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে কি দিয়া, পালমোনারি ধমনী দিয়ে আসে। এই জন্য বলছে কোনটা প্রবেশ করতেছে, ধমনী প্রবেশ করতেছে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে পালমোনারি ধমনী প্রবেশ করে, আর কার্বন ডাইঅক্সাইডকে রেখে দিয়ে সে কি নিয়ে বের হয়ে আসে, অক্সিজেন নিয়ে বের হয়ে আসে। অক্সিজেন নিয়ে বের হয়ে আসে কি দিয়া, পালমোনারি শিরা দিয়া। তাহলে পালমোনারি শিরা এবং লসিকা নালী, এটার ভিতর থেকে
লসিকানালিও বেরিয়ে আসে। তাইলে এখন ঘটনা যেটা দাঁড়ালো, এই যে লসিকানালি বের হলো, এই যে তোমার পালমোনারি শিরা বের হলো, আর পালমোনারি ধমনী ঢুকলো, আর হলো ব্রঙ্কাস ঢুকলো, এর সবগুলো জিনিসকে একসাথে বলা হবে পালমোনারি রুট। কি বলা হবে? রুট। একটা ভান্ডেল তৈরি করছে, এখানে একটা গুচ্ছ তৈরি করছে, একটা গুচ্ছ তৈরি করছে, এই গুচ্ছটাকেই বলা হবে কি? পালমোনারি রুট। এটাকে বলা হবে তোমার হলো পালমোনারি রুট। আমরা একটু দেখানোর ট্রাই করি তোমাদেরকে। পালমোনারি পালমোনারি রুট। আচ্ছা, এটা থেকে এটা সুন্দর হবে। এটা তোমরা যদি এটাতে দেখো, একটু দেখা যায় কিনা, এটাকে একটু বড় করে দেখাই আগে। এটা উল্টায় দেখাইলো আর কি, লাংসটাকে উপর পিঠে দেখালো। তাহলে এই অংশটার নাম কি? রাইট হাইলা। মানে হলো কি? হাইলা মানে তোমার হলো কি, ওই যে হাইলাম যেটাকে বললাম আমরা, এক বছর হাইলাম বলা হচ্ছে। তাহলে এখানে তুমি দেখো কি কি এই যে সবগুলোর ওপেনিং দেখানো আছে। ওপেনিং দেখো, এটা হলো পালমোনারি ভেইন, এটাতে ধমনী, ঠিক আছে। তারপরে রাইট ব্রঙ্কি, ব্রঙ্কি ঢুকছে এখানে, ঠিক আছে। এখানে ইনফিরিয়র ভেইন আছে, এই আর কি। তো এই যে ব্যাপারটা, এই জিনিসটাকে, গুচ্ছটাকেই বলা হবে কি? পালমোনারি রুট। এই গুচ্ছটাকে কি বলা হবে? রুট। আর এই দিক দিয়ে প্রবেশ করলো, এটাকে কি বলা হবে? হাইলাম। হাইলাম। কথা কি বুঝতে পারছি আমি? ওকে। তাহলে ব্রঙ্কাস, রক্তনালী, লসিকানালী যোজক টিস্যুতে পরিবেষ্টিত হয়ে পালমোনারি রুট গঠন করে এবং দুটি এর মাধ্যমে ফুসফুস দুটি ঝুলন্ত। তাহলে তুমি এটা চিন্তা করে দেখো, এই যে রুটটা, এই রুটটা দিয়ে কি করে রাখছে? তারগুলা দিয়ে কি করে রাখছে? লাংস দুটোকে ঝুলে রাখছে। কথাকে বুঝতে পারছো? তুমি যদি এটা চিন্তা করো, মনে করো কলা গাছে অনেক বড় একটা কলা ছড়া ধরে আছে, থাকে না? এটা মাঝখানে কি একটা শক্ত একটা দণ্ডের মতো থাকে না, যেটাতে কলাগুলো লাগানো থাকে। তো ওটা যদি না থাকে, কলাগুলো ঝুলে থাকতে পারবে? তো ঠিক ব্যাপারটা তুমি এটা চিন্তা করো, মানে এই যে ব্রঙ্কাস, মনে করো এই আমাদের ট্রাকিয়া ছিল, এইদিকে ব্রঙ্কাস চলে গেল, ঠিক আছে, ব্রঙ্কাস। তাহলে এই যে ট্রাকিয়াটা, এর মধ্যেই তো এদিক দিয়ে দুইটাকে কি করে রাখছে? ঝুলে রাখছে। বুঝতে পারছো? তুমি ডান কাত হও, বাম কাত হও, তুমি উপর হও, এটা তার পড়ে যাচ্ছে না। তাহলে আমাদের একটু গেল সেগমেন্টগুলো লোবিউলে বিভক্ত থাকে, সেটা আমরা জানি, দরকার নেই। আমরা পরের স্লাইডে আসি। এরপরে আসে আমরা অ্যালভিউলাসের মধ্যে চলে আসি, একদম সূক্ষ্ম গঠনে আসি। এই ছবিটাতে দেখলে তোমরা একটু ভালো করে বুঝতে পারতেছো, এই যে গোল 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 করে দেখা যাচ্ছে, এগুলো নাম হচ্ছে অ্যালভিউলাস। আর এই যে এখানে থাকে অ্যালভিউলার নালী। হ্যাঁ, আচ্ছা। তো তোমরা এখানে একটু খেয়াল করো, এই দিকে একটু খেয়াল করো। পালমোনারি ধমনী, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসলো দেখা যাচ্ছে। এই যে আসতেছে, কি নিয়ে আসতেছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আমাদের লাংসে আসতেছে। আসার পরে তোমরা দেখি এখানে কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিভক্ত হয়ে গেছে কিনা দেখা যাচ্ছে। এই যে জালের মতন বিন্যাস, এটার নাম হলো কৈশিক জালিকা। এই অ্যালভিউলাসের মধ্যে, এই কৈশিক জালিকার মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকে যায়, বিনিময় ঘটে আর কি। আর অ্যালভিউলাসের ভিতর থেকে অক্সিজেন আসে। আসার পরে দেখো এই জায়গাটা লাল হয়ে গেছে, এবং যাওয়ার সময় কি নিয়ে যাচ্ছে? অক্সিজেন নিয়ে যাচ্ছে। এইখানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যে বিনিময় ঘটছে। কোন জায়গায় বিনিময়টা হয়েছে? কোন জায়গায়, কার কার মধ্যে? অ্যালভিউলাস এবং কৈশিক জালিকার মধ্যে। আচ্ছা, কেমনে বিনিময় করছে এটা আমরা সামনে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো অ্যালভিউলাসের মধ্যে তাহলে কি এমন একটা জিনিস আছে সেটা আমরা দেখি। এক নাম্বার, অ্যালভিউলাস হলো ফুসফুসের গঠনগত এবং কার্যকরী একক। আমাদের যেমন কিডনি মধ্যে আমরা পড়লাম নেফ্রন, গঠনগত এবং কার্যগত একক। তো ঠিক আমাদের লাংসের ক্ষেত্রে গঠনগত এবং কার্যকরী একক কি? অ্যালভিউলাস, ঠিক আছে। সংখ্যা কত থাকে? অ্যালভিউলাসের সংখ্যা কত থাকে? এখন তুমি একটা চিন্তা করে দেখো, আমাদের বডি বিল্ড বা তোমার যদি তুমি চিন্তা করে দেখো, তার সাথে তো নবজাতকের একরকম হবে না। আমার যে পরিমাণ অক্সিজেন ডিমান্ড, তার তো সেই পরিমাণ অক্সিজেন ডিমান্ড না। তাহলে যারা নবজাতক তাদের অ্যালভিউলাসের সংখ্যা একটু কম থাকবে, ঠিক আছে। নবজাতক শিশুদের থাকবে মাত্র 20 মিলিয়ন। যখন 8 বছর হবে তখন থাকবে 300 মিলিয়ন। পূর্ণবয়স্ক যখন হবে তখন হবে 480 মিলিয়ন। আর মোটামুটি রেঞ্জ থাকে হলো 274 থেকে 790 মিলিয়ন। ওটা দরকার হয় না, একটু পড়লেই হবে যে নবজাতকের ক্ষেত্রে কত থাকে। ঠিক আছে, বই বাসা দিয়ে দেখো। হ্যাঁ, বই বাসা দিয়ে দেখো, এখন এখান থেকে খেয়াল করো। ও, এটা তো আমি বই থেকে স্লাইড নেওয়া না, ঠিক আছে। তুমি জাস্ট একটু শুনে রাখো, এটা সরতেছে না কেন।
ধুর। আচ্ছা, এটা স্লাইডটা আমি তো গতকালটা মনে দিয়ে দিলাম। স্লাইডে কিছু এক্সট্রা কথাবার্তা লেখা আছে, এগুলি যেমন এই কথাগুলো নাই তোমাদের বইতে, হ্যাঁ, এগুলো একটু অ্যাড করে নিবা। বইয়ের লেখাগুলো এখানে পয়েন্ট আউট করে দেওয়া আছে, একটা লাইনও এখানে মিসিং নেই, ঠিক আছে। তো প্রাচীরের পুরুত্ব 0.2 মাইক্রোমিটার, এটা আগের বইতে লেখা ছিল 0.1 মাইক্রোমিটার। এখন নতুন তোমাদের গত এডিশন 2 এডিশন থেকে চেঞ্জ করছে যে অ্যালভিওলাসের পুরুত্বটা, এটার পুরুত্ব কত, কথাকে বোঝাতে পারছে? অ্যালভিওলাস যে থলিটা, এটার প্রাচীরটার পুরুত্ব কত? 0.2 মাইক্রোমিটার, 0.2 মাইক্রোমিটার, ঠিক আছে, 0.2 মাইক্রোমিটার। আচ্ছা, তারপরে আসে এই অ্যালভিওলাস থলিটার আবরণটা কি দ্বারা তৈরি? এটা হলো আইসাকার আবরণী টিস্যু, সরল আইসাকার আবরণী টিস্যু, সরল আইসাকার আবরণী কলা, যেটাকে বলবো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। খুবই বেশি ইম্পর্টেন্ট, যেখানে স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু আছে সেই জায়গাতে ব্যাপন হয়। কি হয়? ব্যাপন হয়, সিম্পল স্কোয়ামাস। তাহলে আমাদের অ্যালভিওলাসের যে দেওয়ালটা থাকে, এই যে মনে করো আমাদের অ্যালভিওলাসের প্রাচীর, ঠিক আছে, সেটা কি দ্বারা থাকবে? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সেখানে থাকবে কোলাজেন, এর প্রাচীরে কোলাজেন, ইলাস্টিন নামক তন্তু থাকে, এটা স্থিতিস্থাপক। এই যে অ্যালভিওলাসটা ফুলতেছে, এটা কি ছিঁড়া যাইতেছে নাকি? বাতাস নিচে নিলাম, আবার ছাইড়া দিলাম, তো এই যে আমি নিচ্ছি, এটা কি ছিঁড়ে গেছে? এত টানাটানি করতেছে, এটাকে নিয়ে বাতাস দিচ্ছি, কারণ কি? ইলাস্টিসিটি আছে। কি আছে? আর ইলাস্টিসিটির জন্য কি আছে? ইলাস্টিন, ইলাস্টিন নামক তন্তু বা ফাইবার আছে। আর আছে কি? কোলাজেন, কোলাজেন আছে। কি আছে? কোলাজেন আছে। আচ্ছা, তাহলে আমাদের এই নবীটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অ্যালভিওলাসের প্রাচীর কোন টিস্যু দ্বারা গঠিত? স্কোয়ামাস এপিথেলিয়াম। কোন এপিথেলিয়াম? আমরা যখন কিডনি অধ্যায় পড়ছিলাম, সেখানে ন্যাপ্রনের অনেক জায়গায় দেখছিলাম কিউবয়েডাল, কলামনার, মনে আছে কিনা তোমাদের? আর এখানে আমরা পড়তেছি কি? স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু, ঠিক আছে। তারপরে সব অ্যালভিওলাস মিলে 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসনতল। এই যে অ্যালভিওলাসগুলোকে তুমি যদি একটার সাথে একটা, একটার সাথে একটাকে সিরিয়ালে সাজাও, তাহলে 11,800 বর্গ সেন্টিমিটার এরিয়া হয়ে যাবে, একটা বিশাল অঞ্চল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অ্যালভিওলাসের প্রাচীরে কি থাকবে? অ্যালভিওলাসের প্রাচীর হলো কৈশিক জালিকা দ্বারা বেষ্টিত। আমরা দেখলাম কিনা অ্যালভিওলাসের প্রাচীরে কি আছে? কৈশিক জালিকা আছে। কি আছে? কৈশিক জালিকা। এসব কৈশিক জালিকা কোত্থেকে তৈরি হলো, কোথায় গিয়ে শেষ হলো, আমাকে একটু বলতে পারবা? তুমি একটু বলো, পারবা তুমি? এই অ্যালভিওলার এই যে জালিকটা, এটা কোথা থেকে তৈরি হলো? আচ্ছা, ঠিক আছে, তোমার হয়েছে। তাহলে এটা আসলো কোত্থেকে? পালমোনারি ধমনী থেকে। আচ্ছা, এবং এটা তৈরি করে কি? পালমোনারি শিরা। এই কথাটা এখানে বললো। এরপর আসো এই জায়গার মধ্যে কি কি কোষ আছে। এই অ্যালভিওলাসের প্রাচীরের মধ্যে মোট হলো 5টা টাইপের জিনিস আছে। নাম্বার 1 টাইপ 1 অ্যালভিওলার কোষ। তাহলে নাম্বার 1 কোন কোষ আছে এখানে? টাইপ 1 অ্যালভিওলার কোষ। এই কোষটার কাজ হলো গ্যাসীয় আদান প্রদান করতে এই ভূমিকা রাখে, টাইপ 1 অ্যালভিওলার কোষ। এরপর আসো তোমার হলো টাইপ 2 অ্যালভিওলার কোষ, যেটাকে সেপ্টাল কোষ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বইতে আছে লেখা, কিন্তু বইতে এইভাবে লেখা নাই। তোমাদের বইতে লেখা আছে সেপ্টাল কোষের নাম শুধু। সেপ্টাল কোষ মানে কি? দেওয়ালের মধ্যে যে কোষটা থাকে না, এই যে সবুজ কালার যে জিনিসটা দেখা যাচ্ছে না, এই জিনিসটার নাম হলো সারফ্যাক্টেন্ট। নাম কি? সারফ্যাক্টেন্টের কাজ হলো তোমার হলো ওই যে পৃষ্ঠটানটাকে হ্রাস করা। কি কি হ্রাস করা? সারফেস টেনশন। সব সময় পদার্থটা থাকে, সারফেস টেনশন পড়ছো না তোমরা? পৃষ্ঠটান কাকে বলে বলো? কোন একটা তরল পদার্থ সর্বদা সর্বনিম্ন সংকুচিত অবস্থা থাকার ট্রাই করে। এই যে সর্বনিম্ন সংকুচিত হয়ে থাকার যে প্রবণতা, এটাকে বলা হবে পৃষ্ঠটান। তোমরা পড়ছো অলরেডি, পুকুরের মধ্যে পোকামাকড় হেঁটে যায় কিভাবে? তুমি হাঁটতে গেলে তুমি পড়ে যাবা, কিন্তু পোকামাকড় পানির মধ্যে হেঁটে চলে যাচ্ছে। কেন? কেন? পানির অণুগুলা একটার সাথে একটা এত টাইটলি আছে এবং সংকুচিত হয়ে থাকার কারণে তাদের মাঝখানে গ্যাপগুলো কম থাকে। এই যে শব্দ পানি সংকুচিত হয়ে থাকে, তাকে বলা হয় কি? পৃষ্ঠটান। তাহলে আমাদের যদি লাংসের মধ্যে সারফেস টেনশন বেড়ে যায়, সংকুচিত হয়ে যাবে লাংস, লাংস কলাপস করবে। আর সারফেক্ট্যান্ট থাকলে এই পৃষ্ঠটানটাকে হ্রাস করে দিয়ে লাংসটাকে এক্সপান্ড করার সুযোগ দিবে। কথাকে বোঝাতে পারছি? তাহলে সারফেস কি বলে, সারফেক্ট্যান্টের কাজকে আমরা একটু পরে আবার নিয়ে আলোচনা করব, সমস্যা নেই, একটু পরে আলোচনা করতেছি। তাহলে নাম আগে হলো কোষগুলোর নাম শুনি। তাহলে 1 নাম্বার হলো টাইপ 1 অ্যালভিওলার কোষ, ওটার কাজ কি? গ্যাসীয় আদান প্রদান। নাম্বার 2 কি কোষ থাকে? টাইপ 2 অ্যালভিওলার কোষ, যেটাকে আমরা সেপ্টাল কোষ বলবো। তার কাজ কি? সারফেক্ট্যান্ট। তাহলে পরীক্ষাতে এই কোশ্চেন যদি আসে পারবা না যে সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় কোন জায়গা থেকে? সেপ্টাল কোষ থেকে। এরপর থেকে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। কি রে ভাই, মনে আছে না ম্যাক্রোফেজ? আমরা যখন পরিপাকতে পড়ালাম সেখানেও ছিল কি? লিভারের মধ্যে ম্যাক্রোফেজ ছিল না? নাম কি ছিল? নামটা তো সে এটা সবাই পারার কথা, নামটা জীবনে যেদিন শুনছো ওই দিন থেকে মনে থাকার কথা।
কাপার সেল, মনে আছে না কি রে? এই নাম কি বুঝে গেছো? আমি রক্ত আদায় সুন্দর করে লিস্ট লিখে দিছিলাম, একটা পেজে লিখে দিছিলাম না 2 নম্বর ক্লাসে, যে কোন কোন জায়গায় কোন কোন ম্যাক্রোফেজ পাওয়া যায়, লিখে দিছি না? ওস্টিওক্লাস্ট, তারপরে মাইক্রোগ্লিয়া, হ্যাঁ, তারপর তোমার হলো কি এরকম অনেকগুলো লিখে দিছিলাম, তোমরা ভুলে গেছো। আয় হায়, এটা আমাকে হতাশা মানে খুবই আমি ব্যথিত হলাম। এই নৈমিত্তিক তোমরা কেমনে ভুললা? ম্যাক্রোফেজ, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, তার মানে কি এই যে আমি অ্যালভিওলাসের মধ্যে কি আমার জীবনে ঢুকতেছে না? আমাদের তো নাকের মধ্যে, নাসিকা গহ্বরের মধ্যে, ট্রাকিয়ার মধ্যে 3 স্তরে বাধাপ্রাপ্ত হলো। এরপরে যদি কোনো ব্যাকটেরিয়া ঢুকে যায় সেটাকে মারার জন্য ম্যাক্রোফেজ আছে, সেটা তারা কি করবে? ম্যাক্রোফেজের কাজ কি? ধ্বংসটা কেমনে করবে এটা সুন্দর করে বলো। এটাকে ইংলিশে কি বলে? প্রক্রিয়ার নাম কি? হ্যাঁ হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস। তাহলে ম্যাক্রোফেজের কাজ কি? আমরা জানি দুইটা জিনিস, নিউট্রোফিল এবং এই ম্যাক্রোফেজ, দুইটাই হলো ফ্যাগোসাইট করতে পারে, আর কেউ পারে না। ঠিক আছে, তাহলে এটা হলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। তারপরে থাকে এন্ডোথেলিয়াল কোষ। কি থাকে? এন্ডোথেলিয়াল কোষ মানে আবরণী কোষ, এটা তেমন কাজ করে না। আর কিছু লোহিত রক্তকণিকা থাকে ওইখানে। ঠিক আছে, এই হলো মোট 5টা জিনিস থাকে। আচ্ছা গেল, তাহলে এইখানে সুন্দর করে দেখানো হলো, এইটা লাল করার, এটা হলো অ্যালভিওলাসের অভ্যন্তরে ম্যাক্রোফেজ আছে, শ্বেতরক্তকণিকা আছে। অ্যালভিওলাস তাহলে খালি জায়গাটা হলো থলির ভিতরে, আর আবরণটা কেমন? স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, আমরা একটু দেখি তো। অ্যালভিওলাস, চেঞ্জ, ঘুমাসা যাবে না, খেয়াল করো। আচ্ছা আসো, তারপরে আসি, এটা এতটুকু বুঝতে পারছো? এরপরে পেজে আসি, সারফ্যাক্ট্যান্ট নিয়ে আলোচনা করি আমরা। আসো, তাহলে সারফ্যাক্ট্যান্ট ক্ষরণে কোন কোন জায়গা থেকে? টাইপ 2 এপিথেলিয়াম কোষ বা সেপ্টাল কোষ থেকে ডিটারজেন্টের মতন ফসফোলিপিড ধর্মী যে রাসায়নিক পদার্থ বের হয় তাকে আমরা সারফ্যাক্ট্যান্ট বলি। ক মার্কে আসবে, ক নাম্বারে আসবে। সারফ্যাক্ট্যান্টের কি কথা কি বুঝতে পারছো? এটা কিসের মতো? ডিটারজেন্ট, সাবানের মতো। তার কাজ কি? পৃষ্ঠটানটা কমাবে। কি করবে? আচ্ছা, তাহলে এটা কি ধর্মী? ফসফোলিপিড ধর্মী। রাসায়নিকভাবে এটি ডাই পামিটয়েল লেসিথিন। ঠিক আছে, এটা তোমার হলো কি ফসফোলিপিডের নাম। লেসিথিন নাম কোথায় শুনছো? লেসিথিন শব্দটা কোথায় শুনছো আজকে বলো দাও। কোষ রসায়ন আমরা পড়ছিলাম না? তারপর তোমরা ইয়ার মধ্যে পড়ো নাই? কোষ পর্দার মধ্যে তো পড়ছিলা যে ফসফোলিপিড থাকে, 5 রকমের ফসফোলিপিড থাকে, এর মধ্যে সবচেয়ে সরলটার নাম হলো লেসিথিন। এরকম লেখা ছিল না একটা? সরল না জটিল আমার মনে নাই, লেখা ছিল লেসিথিন আছে। আবার তোমরা ইয়াতে পড়বা লেসিথিন বাহক মতবাদ, উদ্ভিদের শারীরতত্ত্ব অধ্যায় লবণ পরিশোষণের মধ্যে একটা মতবাদ আছে, নাম হলো লেসিথিন বাহক মতবাদ। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে যায়। লেসিথিন একটা ফসফোলিপিড। লেসিথিন একটা কি? মানে ফসফেট এবং লিপিড দ্বারা তৈরি। ওকে, আচ্ছা, তাহলে সারফ্যাক্ট্যান্ট অ্যালভিওলার টাইপ 2 অথবা সেপ্টাল কোষ থেকে বের হবে, এটা একটা ফসফোলিপিড ধর্মী। আচ্ছা, এগুলো হলো এক্সট্রা কিছু লেখা আছে, যেমন আব্দুল আলিম স্যারের বই থেকে নেওয়া। আচ্ছা, এটা হলো 23 সপ্তাহ বয়স প্রথম এটা মানুষের ক্ষরণ হওয়া শুরু করে, একটা ভ্রূণের মধ্যে, এমব্রায়োতে। আমরা জানি 38 সপ্তাহ +-2, মানে 40 সপ্তাহ পর্যন্ত সাধারণত মায়ের গর্ভে থাকে। এর মধ্যে 23 সপ্তাহ বয়সে সারফ্যাক্ট্যান্ট ক্ষরণ হওয়া শুরু করে। আর যখনই ক্ষরণ হওয়া শুরু করবে, এরপর আস্তে আস্তে বাচ্চার লাংসটা কি হবে? কাজ করা শুরু করবে। এর আগ পর্যন্ত লাংস কি করে না, মায়ের থেকে অক্সিজেনটা নিচ্ছে, মানে সরাসরি রক্তের মধ্যে অক্সিজেন যাচ্ছে, লাংস কোনো কাজ করে না। এই জন্য বলা হয় 24 সপ্তাহ পরে যে অ্যাবর্শন করা দণ্ডনীয় অপরাধ। 23 সপ্তাহ বয়সের পরে ওই মানব ভ্রূণটাকে একটা স্বাধীন অস্তিত্বের অংশ হিসাবে কাউন্ট করা হয়। কথাকে বোঝাতে পারছি? 24 সপ্তাহ পরে যে লাংস যখন মানে তৈরি হওয়া শুরু করে, এখন কেউ একটা 28 সপ্তাহ জন্মগ্রহণ করলো, তাহলে কি 24 সপ্তাহ আগে জন্মগ্রহণ করলে কোনো জিনিসে বাঁচতে পারবে না। 24 সপ্তাহ কি 28 সপ্তাহ আগে বলা হয়? 24 সপ্তাহ হইলে কি এই 23 সপ্তাহ বয়সে ক্ষরণ হওয়া শুরু করছে, ক্ষরণ কি একদিনই সব হয়ে যাবে নাকি? 28 সপ্তাহ, 28 সপ্তাহটা এটাকে বলা হবে ভাইটাল উইকস। এই 28 সপ্তাহের আগে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে সে বাচ্চা বাঁচবে না, নাম্বার 1 কথা। কথাকে বোঝাতে পারছি? 38 সপ্তাহ থেকে 28 সপ্তাহের মাঝখানে যদি কোনো বাচ্চা হয়, তাকে বলা হবে কি? এটাকে বলা হবে প্রিমেচিওর। মানে বাচ্চাটা হলো কি প্রিমেচিওর অবস্থা, তাকে এনআইসিইউতে রাখতে হবে। কোথায় রাখতে হবে? এনআইসিইউতে রাখা লাগে, নিয়ম আর কি। তার মধ্যে 34 সপ্তাহ 32 সপ্তাহ হলে মাস্টটা রাখতে হয়, 36 37 হলে অনেক সময়
ভালোভাবে কেয়ার করলে টিকবে, বাসায় বাসায় ইয়া করা যায়। 28 সপ্তাহের আগে বাচ্চা কখনোই বাঁচবে না। হ্যাঁ, আচ্ছা মাথায় রাখবে এটা। আর 23 সপ্তাহ বয়সে তাহলে সারফ্যাক্ট্যান্ট ক্ষরণ হয় কত সপ্তাহে? 23 সপ্তাহ ক্ষরণ হওয়া শুরু করছে, আর 24 সপ্তাহ যায় মোটামুটি কাজ করা শুরু করলো। এই জন্য 24 সপ্তাহটাকেই বলা হবে স্বাধীন অস্তিত্ব, এবং তারপরে আর কি করা যাবে না, অ্যাবর্শন করা যাবে না। আচ্ছা আসো আসো, খেয়াল করো এই কথা, খেয়াল করো। এখন তারপরে আসো, সারফ্যাক্ট্যান্ট তৈরি না হলে শিশুদের যে রোগটা হবে সেটা হচ্ছে আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। হ্যাঁ, এটা খুবই সুন্দর। এটা দুইটা রোগ আছে, একটা হলো আইআরডিএস, এখানে আই লেখা নাই, রোগ হলো দুইটা, আইআরডিএস, ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আইআরডিএস। ঠিক আছে, বইতে পরে খুঁজো, বইয়ের বাসা দিয়ে খুঁজে লিখে নিও, বইতে লেখা নাই এটা। রেসপিরেটরি ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে কি, আমার খুব আজকে এতগুলো প্রাইভেট পড়লাম, আমার আর কাজ করতে ভালো লাগতেছে না, শরীর আর চলতেছে না, এটা বলি আমরা কি, ডিস্ট্রেস, টায়ার্ড বলি না আমরা। তো সারফ্যাক্ট্যান্ট যদি না থাকে লাংস কি এরকম করতে, এখন এই যে লাংস এই যে ইয়া করতেছে, ফুলতেছে, বন্ধ হচ্ছে, কি টায়ার্ড হইতেছে? হ্যাঁ, যদি সারফ্যাক্ট্যান্ট না থাকতো তাহলে টায়ার্ড হয়ে যাবে, কথা কি বুঝতে পারছো? ডিস্ট্রেস হয়ে যাবে। সাপোজ তোমাকে আমরা এটা কথা চিন্তা করি, তুমি দৌড়াচ্ছ কিন্তু পিছনে আমরা কি, ওই যে তোমরা দেখবে জিম করে এখানে বেল্ট বাইন্ধে দৌড়ি, তুমি তারপরে তুমি কি করবা, দৌড়াবা, তাহলে তোমাকে এখন টানতেছে পিছন থেকে, তারপর তুমি যাচ্ছ, তার মানে কি কোনো একটা বিপরীতে দৌড়াচ্ছ, তখন তুমি কি অল্পতে টায়ার্ড হয়ে যাবে না? বা তোমার মনে করো আমি ধরে রাখছি পিছন দিয়ে, তারপর তুমি দৌড়াচ্ছ, বা তোমার ঘাড়ের উপরে আমি হাত দিয়ে রাখছি, এবার তো বলছি এটা হাঁট, তাহলে তুমি কি, দূর আমার হাত চলতেছে না, তো হাত নামা। মানে ব্যাপারটা কি, ওই যে যখন তোমার এই সারফ্যাক্ট্যান্ট থাকবে না তখন তো ঘর্ষণ থাকবে, তো ঘর্ষণের বিপরীতে এটা তখন ফুলবে, তখন কি তাকে বেশি বেশি কাজ করতে হবে, আর বেশি বেশি কাজ করলে কি হবে, সেটা ডিস্ট্রেস হয়ে যাবে। এটাকে বলা হবে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ইনফ্যান্টের ক্ষেত্রে ঠিক একই রকম, অ্যাডাল্টের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও যদি আমাদের এই সারফ্যাক্ট্যান্ট ক্ষরণ কোনো কারণে কমে যায়, তখন আমাদের যে রোগটা হবে তার নাম হলো এআরডিএস, তখন তাকে বলা হবে এআরডিএস, অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আমি কথা কি বুঝাতে পারছি? আরডিএস আর হলো আইআরডিএস আর হলো এআরডিএস। তাহলে সারফ্যাক্ট্যান্টের কাজ কি? এক নাম্বার, অ্যালভিওলাসের প্রাচীরে তরল পদার্থের পৃষ্ঠটানটাকে কি করে দিবে, কমিয়ে দিবে, তরল পদার্থের পৃষ্ঠটান কমিয়ে দিবে, কারণ তরল পদার্থের পৃষ্ঠটান বাড়লে আর ফুলতে দিবে না। তরল পদার্থের ধর্ম হলো কি, সবসময় সংকুচিত অবস্থা থাকবে, পানির একটা ফোঁটা এটা গোল একটা ড্রপের মতন হয়ে থাকবে, দেখবে। কি বলো, পানির ফোঁটা দেখছো না তোমার, ড্রপ ডিও ড্রপ এরকম আর কি। তো সারফ্যাক্ট্যান্টের কারণে অ্যালভিওলাসের চুপসে যায় না, দেখছো আমি কথা বললাম, যার কারণে ফুসফুস কি করতেছে, কম পরিশ্রম। যেখানে ঘর্ষণ বেশি সেখানে যাইতে বেশি পরিশ্রম হবে, যেখানে ঘর্ষণ নাই সেখানে তোমার কাজ করতে সুবিধা হবে। এটা তো তোমরা ফিজিক্সে অলরেডি পড়ছো এগুলা। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দ্রুত বিনিময় করতে পারবে, আর অ্যালভিওলাসে আগত জীবাণু ধ্বংস করতে এই সারফ্যাক্ট্যান্টগুলো ভূমিকা রাখে। তাহলে আশা করি সারফ্যাক্ট্যান্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে সারফ্যাক্ট্যান্টটা ক্ষরণ হয়েছে কোথা থেকে? অ্যালভিওলাসের টাইপ 2 অর্থাৎ সেপ্টাল কোষ থেকে। আচ্ছা, তাহলে আমরা অ্যালভিওলাসের মোটামুটি অনেকগুলো জিনিসই এখান থেকে পড়লাম। অ্যালভিওলাস, আচ্ছা এখানে একটা কথা বলছে, ব্রঙ্কিউলের প্রাচীরের তরুণাস্থি থাকে না, ব্রঙ্কিউল মসৃণ পেশি বেশি থাকে। আচ্ছা হ্যাঁ, ব্রঙ্কাস থেকেই তো তৈরি হলো ব্রঙ্কিউল। তো ব্রঙ্কিউলটা তখন, ব্রঙ্কিউল তো অনেক সূক্ষ্ম জিনিস, ওখানে কোনো তরুণাস্থি থাকবে না, ঠিক আছে, ওটা জাস্ট একটা পেশি দ্বারা তৈরি। কি হবে? পেশি দ্বারা তৈরি হবে। আচ্ছা, আর এই যে আমাদের ট্রাকিয়ার কথা বলো, ট্রাকিয়া কি? তরুণাস্থি দ্বারা তৈরি। ট্রাকিয়া কি? তরুণাস্থি। তো ট্রাকিয়া থেকে যখন এই যে ব্রঙ্কাস, এগুলো কি, যখন ব্রঙ্কিউল হয়ে যাবে তখন কি, হ্যাঁ, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউল উভয় সিলিয়াযুক্ত স্তম্ভাকার। এইবার আপনারা এখানে আবার একটু খেয়াল করেন, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউল দুইটার মধ্যে থাকে কি, সিলিয়াযুক্ত কলামনার এপিথেলিয়াম, সিলিয়েটেড। তাহলে সিলিয়েটেড হওয়ার কারণ কি, ইম্পর্টেন্সটা কি বলো? হ্যাঁ, আচ্ছা এই জায়গাতে হ্যাঁ ভালো কথা বলছে ভাই, এখানে কোনো ব্যাপন হচ্ছে না, শ্বসন হচ্ছে না, কারণ কি, এখানে স্কোয়ামাস নাই, এখানে আছে কলামনার। মূল কথা, কলামনার কিউবারাল এগুলো যেখানে থাকে সেখানে মিউকাস থাকে, সেখানে কি থাকে, ওই গবলেট কোষ আছে। কি কোষ আছে? মিউকাস, পিচ্ছিল জিনিস ক্ষরণ হয়। আর 2 নম্বর জিনিস হলো, সিলিয়েটেড থাকার কারণে ধুলাবালিগুলো কি করে, উপর দিকে মুভমেন্ট করে। ওই যে সিলিয়া আছে না, সিলিয়া, সিলিয়েটেড মানে কি, আন্দোলনের মাধ্যমে ধান খাতের মতো আমি উদাহরণ দিলাম যে বাতাসের মতন, সেগুলো কি করে, ধুলাবালিগুলোকে উপর দিকে মুভ করে। মানব ফুসফুসে বিদ্যমান সব রক্ত জালিকার সম্মিলিত দৈর্ঘ্য হলো কত? বলছেন না, লাংসের মধ্যে যতগুলো রক্তনালী, এই যে জালিটা সিরিয়াল করলে কত কিলোমিটার হয়ে যাবে? ধূমপান এবং সিলিকার কারণে অ্যালভিওলার ম্যাক্রোপ্যাথি, এই যে
যারা মনে করো ধুলাবালিতে কাজ করে, ধুলাবালির মধ্যে কি থাকে, বালুর মধ্যে কি থাকে, বালু কি, বালুর উপাদান কি, সিলিকন। এবং যারা ধূমপান করে তাদের অ্যালভিওলাসের ম্যাক্রোফেজগুলো কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অ্যালভিওলাসের ম্যাক্রোফেজ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সিলিকন ডাইঅক্সাইডের কারণে। আচ্ছা, আমরা তারপরে পেজে আসি। তো আলটিমেটলি আসো আমরা লাংস স্ট্রাকচার পড়লাম, লাংসের একটু অনুচ্ছেদটা পড়াই আসি, দাঁড়া তারপর আমি লাংসের কাজে আসি। এটা একটা লাংসের মাইক্রোস্কোপ দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা কি পাবো, ঠিক আছে। ফুসফুসের অনুচ্ছেদ আমরা কোনো একটা অংশকে স্লাইস করে কেটে আনলাম, কি আনার পরে আমরা তাকে যখন মাইক্রোস্কোপে দেখবো এই হলো তার স্লাইড। তোমরা মেডিকেলে যখন পড়বা অ্যানাটমিতে তখন একটা হ্যাঁ অনুচ্ছেদ, ঠিক আছে। অনুচ্ছেদ মানে কি, এটা থাকলে লম্বচ্ছেদ, এটা তো অনুচ্ছেদ থাকে, ঠিক আছে, অনুপ্রস্থ বরাবর করলাম। এটা যে হিস্টোলজি, তোমাদের একটা ক্লাস হবে হিস্টোলজি ক্লাস, মেডিকেল অ্যানাটমিতে একটা ডিপার্টমেন্ট আছে হিস্টোলজি, এরকম স্লাইড আছে প্রায় 50টা স্লাইড আছে, বুঝছো। তো এই 50টা স্লাইড তোমাকে এই যে ফাইনাল পরীক্ষাতেও এরকম একটা 2টা স্লাইড দিবে, দিয়া তারপর তুমি এটা পরীক্ষা দিবে তোমাকে, মানে তুমি মাইক্রোস্কোপের নিচে রাইখে এটা কোন স্লাইড চিনতে হবে, তাহলে এরকম 50টা স্লাইড তোমাকে মুখস্থ করতে হবে, বুঝছো। মানে আমার জীবনে এক ভয়ে ভয়ে পরীক্ষা দিলাম, আমি সবগুলো কি করছি, মানে এটা মানে ওই স্লাইডের পিছনে নাম্বার দেওয়া আছে, 15 নাম্বার স্লাইড, 20 নাম্বার। তা আমি কি করছি, আগের দিন এই সবগুলো স্লাইড 50টা স্লাইডের নাম্বার একটা ছোট টুকরার মধ্যে লিখছি, 1 নাম্বার স্লাইড মানে এটা, 2 নাম্বার স্লাইড মানে এটা, 3 নাম্বার মানে এটা, ঠিক আছে। এখন মজার বিষয় হলো, মানে যে স্লাইড আমারটা পড়ছে ওই স্লাইড হলো মনে করো ভাঙা মাঝখান দিয়া, এবং ওটা নাম্বারটা ওইভাবে বোঝা যাচ্ছে না। তো আলটিমেটলি আমি পরীক্ষাটা হলে তো এক স্লাইড বুঝি না, মানে কি লিখবো আমি কিছুই বুঝতেছি না ফাইনাল পরীক্ষাতে। এরকম মানে কি যে বিপদে পড়লাম। আচ্ছা, লাংসের আমরা যদি দেখি 1 নাম্বার, তাহলে এখানে কি আছে তোমরা একটু দেখো, বুদবুদের মতন যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো সব হলো কি অ্যালভিউলাই। এই যে তোমরা এখানে দেখো এগুলোর নাম কি, অ্যালভিউলাই। এগুলো কি অ্যালভিউলাই। এই যে তোমরা দেখো, এই যে দেখো এগুলোর নাম কি অ্যালভিউলাই। তাহলে 1 নাম্বার বুদবুদের মতো অসংখ্য অ্যালভিউলাই থাকবে। এবার তোমরা একটু খেয়াল করো অ্যালভিউলাই গুলোর মাঝখানে আরেকটা জিনিস দেখা যায় কিনা, মনে করো এই অ্যালভিউলাই, এই যে দেওয়ালটা দেখা যাচ্ছে এগুলো কি দেওয়াল না, কথা বুঝো। এই অ্যালভিউলাসের সাথে এই অ্যালভিউলাসের মাঝখানে যে দেওয়ালটা থাকে না, এদেরকে বলা হবে ট্রাবেকুলা। কি বলা হবে, যে অ্যালভিউলাই গুলো কি দ্বারা পৃথক থাকে, একটা অ্যালভিউলাসের সাথে আরেকটা অ্যালভিউলাসের মাঝখানে কি দ্বারা পৃথক থাকে, দেওয়ালের নাম কি, ট্রাবেকুলা নামক ব্যবধায়ক দ্বারা পৃথক থাকে, ট্রাবেকুলা। তারপরে কি থাকে, অসংখ্য সিলিয়াযুক্ত ব্রঙ্কিউল দেখা যেতে পারে। কি দেখা যেতে পারে, ব্রঙ্কিউল। এই যে দেখেন আপনারা, এই দেখো কি রে, দেখা যাচ্ছে কিনা রে, এই কোষটার মধ্যে কি চিকন চিকন দাগ দেখা যাচ্ছে, তাহলে এটা কি কোষ, কলামনার। কি রে, কলামের মতন দেখা যাচ্ছে না, এই যে কলাম স্তম্ভকার, এর আগে শুধু এরকম, এর মধ্যে কি দেখা যাচ্ছে, এরকম কলামনার দেখা যাচ্ছে না, মনে করে এরকম দিলাম। এরপরে আবার তোমরা একটু দেখো চিকন 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 চিকন, এগুলোর নাম হচ্ছে সিলি। এগুলোর নাম কি দেখা যাচ্ছে কিনা, এই যে দেখা যাচ্ছে না, এই যে ব্রঙ্কিউল, এটার নাম কি ব্রঙ্কিউল, ঠিক আছে। এবং অ্যালভিউলাই এবং ব্রঙ্কিউলের মাঝখানে কি থাকে, কিছু রক্তনালী থাকে, এই যে রক্তনালী দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা অনুপ্রস্থ কাটার পরে তুমি এরকম জিনিসটা দেখতে পাবা। তাহলে আমরা কি কি দেখতে পাই, 1 নাম্বার হচ্ছে বুদবুদের মতো অ্যালভিউলাই দেখতে পাই, পরস্পর অ্যালভিউলার মাঝখানে যে দেওয়ালটা থাকে তার নাম হলো ট্রাবেকুলি, কিন্তু রক্তনালী দেখতে পাই, আর সিলিয়াযুক্ত ব্রঙ্কিউল থাকে। আমরা আসি লাংসের কাজে আসি। আমরা ওই দিন পড়ালাম হলো শ্বসনতন্ত্রের কাজ, আর আজকে হলো আমাদের লাংস কি কাজ করতেছে। নাম্বার 1, লাংস হলো প্রধান শ্বসন। তাহলে শ্বসনতন্ত্রের একদম মেন অংশটার নাম কি, লাংস। এটা ব্যাপন প্রক্রিয়ায় শ্বসনিক গ্যাসের বিনিময় ঘটায়, অলরেডি তোমরা জানো, যেহেতু স্কোমাস এপিথেলিয়াম টিস্যু, তাই এখানে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি করে, বিনিময় করে। ফুসফুসে বিভিন্ন ধরনের প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের সংশ্লেষণ বা বিপাক ঘটায়। দেখো এটা বিভিন্ন রকম প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের কি ঘটায়, মানে কি ভাঙে, অন্তঃকোষীয় ভাঙে। কেমনে ভাঙে জানো তোমরা, এরা ভাঙে, এখানে কি পরিপাক এনজাইম আছে, গ্যাস্ট্রিক জুস আছে, অগ্নাশয় জুস আছে, লাইসোসোম আছে না, লাইসোসোম, কোষের লাইসোসোমের কাজ কি, অন্তঃকোষীয় পরিপাক, মনে আছে কিনা তোমাদের, অন্তঃকোষীয় পরিপাকের কাজটা করে। কার্বন ডাই অক্সাইড বের করে দেয়, সবাই জানো। এটা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটাও আমরা ওই দিন বুঝাই ফেলছি।
পানি সাম্যতা নিয়ন্ত্রণ করে কিভাবে বলছি আমরা, কিছু পরিমাণ পানি এখান থেকে বের হয়। শব্দ তৈরিতে ভূমিকা রাখে আমরা জানি, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যখন এই যে যাওয়া আসা করতেছে ভোকাল কর্ডের মধ্যে দিয়ে তখন ভাইব্রেশন হয়। ফুসফুসীয় কলা অর্থাৎ ফুসফুসের টিস্যু থেকে সেরাটোনিন এবং হিস্টামিন বিমুক্ত হয়। কি হয়? সেরাটোনিন এবং হিস্টামিন বিমুক্ত হয়। সেরাটোনিন এবং হিস্টামিনের কাজ হলো রক্তনালী সংকোচন করা। কি করা? এগুলোর কাজ হলো রক্তনালী, এই জিনিসগুলা দেহ থেকে বের করে দেয়। এরপর আসে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিনকে নিষ্ক্রিয় করে। কি করে? আচ্ছা, অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন এটার আরেক নাম হলো এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিন, আর একটা নাম আর কি। অ্যাড্রেনালিনের কাজ হলো কি, একদম এটাকে বলা হয় ম্যাজিক্যাল ড্রাগ। মেডিকেলের ভাষায় এটাকে কি বলা হয়? ম্যাজিক্যাল ড্রাগ। মানে একটা রোগী মারা গেছে, তাকে সর্বশেষ যে ইনজেকশন দেওয়া যাবে বাঁচানোর জন্য, এর পর আর কোনো অস্ত্র পৃথিবীতে নাই, সেটার নাম হলো কি? অ্যাড্রেনালিন। বুঝতে পারছি? অ্যাড্রেনালিন কাজ হলো হার্টবিট বাড়ানো, ব্লাড সাপ্লাই বাড়ানো, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানো, সব কিছু সব। এটা মানে অ্যাড্রেনালিন ইনজেকশন দিলে তোমার শরীরের মধ্যে এটা কি হবে। অথবা তুমি যদি চিন্তা করো, ওই যে একটা মনে করো তোমরা মানি হাইস্ট, তোমাদের কথা বলছিলাম না, তোমাদেরকে আগে একদিন উদাহরণ দিলাম মানি হাইস্টের উদাহরণ, যে তুমি দেখতেছো মুভিতে এদিক দিয়ে মনে করো নায়ক হেঁটে যাচ্ছে, ওই সামনে দিয়ে দেখাইতেছে আরেক সিনে দিয়ে এখানে তোমার পুলিশটা চলে আসতেছে তাকে অ্যারেস্ট করার জন্য, ও আগাচ্ছে, ওইদিকে দেখা হবে, বা একবার এই সিন একবার ওই সিন, আয় হায় এই সোনালী ব্যাংকের সামনে চলে গেলে মনে হয় ধরে ফেলবে, এটা একটা থমথমে অবস্থা। ঠিক আছে, এই যে একটা থ্রিলিং অবস্থা, এটা হলো কি? অ্যাড্রেনালিন। আমার হার্টবিট বেড়ে গেছে, তোমরা মনে করো যদি শুয়ে থাকো এবার উঠা বসবা, বসে তারপর দেখবে, এরকম হয়েছে না? ঘটনা হয় না? যারা মুভির কি একটা থ্রিলিং দৃশ্য হচ্ছে। অথবা তোমরা এই যে ব্যাপারগুলো, এটা হলো অ্যাড্রেনালিন। এটার কাজ কি? অ্যাড্রেনালিন হরমোনের কারণে আমাদের শরীরের মধ্যে এই কাজগুলো অ্যাড্রেনালিন করে। অ্যাড্রেনালিন হ্রাস, বলো না অ্যাড্রেনালিন হ্রাস। বা তোমার এই যে ঘটনা, আজকে তোমাদের বোর্ড পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, এক এক করে আমি প্রকাশ করতেছি, এই যে বোর্ড পরীক্ষার রেজাল্ট দেওয়ার সময় তোমরা হাত পা আল্লাহ কি হবে আল্লাহ, মানে তোমরা যে কি একটা হাই উঠাস, এটা হলো কি? অ্যাড্রেনালিনের কারণে। কিসের কারণে হয়? অ্যাড্রেনালিন। তারপর আসে এটি ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে, অ্যান্টিবডি ক্ষরণ করতে পারে। তারপর অ্যানজিওটেনসিনকে অ্যানজিওটেনসিন 2 তে রূপান্তর করে, এটা গতকালকেই বলছিলাম না, অ্যানজিওটেনসিনকে অ্যানজিওটেনসিন 2 তে রূপান্তর করার এনজাইম অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। হ্যাঁ, এনজাইম। আচ্ছা, ফুসফুসীয় কলা ব্রাডিকাইনিন প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ করে এবং দেহ থেকে তা অপসারণ করে। ব্রাডিকাইনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন এই দুটো কি জিনিস জানো কিনা তোমরা? ব্রাডিকাইনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন এরা সংশ্লেষ মানে ভাঙে এবং দেহ থেকে এগুলো কি করে বের করে দেয়। আমরা বলছিলাম তোমাদের যেই কোনো সময় আমাদের যে ব্যথা হয় না, তোমার হলো কাটা গেছে, তাহলে এটা ব্যথা হচ্ছে, এই ব্যথা হওয়ার কারণ কি? ব্যথা হওয়ার কারণ হলো আমাদের এই ব্রাডিকাইনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে। হ্যাঁ, এই জিনিসগুলো ক্ষরণ করে কি? এই জিনিসগুলো ক্ষরণ করা হলো ম্যাক্রোফেজ। ক্ষরণ করে কি? অনুচক্রিকা। মনে আছে কিনা তোমাদের? অনুচক্রিকার কাজ রক্ত জমাট বাঁধানো এবং টিস্যু রিপেয়ার করা। মনে আছে কিনা? টিস্যু রিপেয়ার করা এবং রক্ত জমাটকে আবার গলায় দেওয়া। ওই যে প্লাজমিন ক্ষরণ করে, প্লাজমিন। তাহলে এই যে টিস্যুটাকে রিপেয়ার করার জন্য তারা এই জিনিসগুলো ক্ষরণ করে। আর এই জিনিসগুলো যখন আমাদের নার্ভের সাথে লাগে তখন আমাদের কি হয়? ব্যথা লাগে। এই জন্য আমরা কি ওষুধ খাই? এনএসএআইডি আমরা পরিপাকতেই বোঝানো হয়েছি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেমন আমরা আইবোপ্রোপেন, ন্যাপ্রোক্সেন, প্যারাসিটামল, রোলাক, অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, এই যে ওষুধগুলো খাচ্ছি, এই ওষুধের কাজ কি? এই ওষুধের কাজ হলো এই প্রোস্টাগ্ল্যান্ডিন এবং ব্রাডিকাইনিন কি করে দেওয়া, তাইলে আমাদের কি হবে না? ব্যথা হবে না। বুঝতে পারছি? তাহলে এগুলো হলো ওই কাজ। তাহলে এই জিনিসগুলা দেহ থেকে সে অপসারণও করতেছে। তাহলে মোটামুটি এই কয়েকটা কথা আমরা এই লাংস থেকে পড়লাম, মনে থাকবে তোমাদের? ওকে, আচ্ছা আমরা লাস্ট এই পেজটা আমাদের শেষ করতে হবে, 4 মিনিট আমাকে সময় দিতে হবে। 1 নাম্বার, এটা তোমাদের বইতে নাই কিন্তু ইম্পর্টেন্ট, এটা হলো আব্দুল আলিম স্যারের বই থেকে নেওয়া। ঠিক আছে, এটা তোমাদের গাজী আজমলের বইতে লেখা নেই। আমরা প্রথমে আসি টাইডাল ভলিউম, মেডিকেলে উঠলেও তোমরা এগুলো পাবা। এই যে দেখো, অনেক ইন্টারেস্টিং পড়া। নর্মাল, আমি কি শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় সবসময় খেয়াল করে নেই নাকি অটোমেটিক হচ্ছে? প্রতিবার প্রশ্বাস এবং নিঃশ্বাসের সময় যে পরিমাণ বায়ু গ্রহণ এবং ত্যাগ করি তাকে বলা হয় টাইডাল ভলিউম। এই দেখো কতটুক নিছি, এই মিয়া 500 ml, কত নিছি? এই দেখো কতটুকু ত্যাগ করছি, 500 ml।
তা নর্মাল স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে যেই পরিমাণ বায়ু আদান প্রদান হয় তাকে কি বলা হয়? টাইডাল ভলিউম। মনে থাকবে নি কথাটা? এই কথা মনে থাকবে, এটা পরীক্ষাতে অনেকবার আসছে। তা টাইডাল ভলিউম কত? কথা নেই। এবার আসি ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এই দেখো, আমি স্বাভাবিক একবার নিলাম, ত্যাগ করলাম, এরপরে আচ্ছা এটা কি প্রশ্বাস না? তাহলে এই দেখো একদম জোর করে নিচ্ছি। স্বাভাবিক প্রশ্বাস নেওয়ার পরে সর্বোচ্চ যতটুকু তুমি নিতে পারবা এটাকে বলা হবে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম বা ক্যাপাসিটি। 2 থেকে 3.5 লিটার। এখন যে বড় সে বেশি নিতে পারবে, মানে সর্বোচ্চ কি পরিমাণ নিতে পারবে। এই যে আমি নিলাম, কতটুকু নিছি? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা ইয়া করে নিবা। আমি এখন পানিতে মনে করো কতক্ষণ থাকতে পারি, আমরা কি করি এরকম খেলতাম না ছোটবেলায়, একটা জোর করে নিব। হ্যাঁ, তাহলে 2 থেকে 3.5 লিটার। তাহলে স্বাভাবিক প্রশ্বাসের পরে সর্বোচ্চ প্রশ্বাসের মাধ্যমে যতটুকু বাতাস নিতে পারবো তাকে বলা হবে কি? প্রশ্বাস ক্রিয়ায় অতিরিক্ত বায়ুর পরিমাণ। ঠিক আছে, নিঃশ্বাস ক্রিয়ায় অতিরিক্ত বায়ুর পরিমাণ। যত জোরে ত্যাগ করো না কেন 1000-এর বেশি বাইরে হবে না। কত বেশি বাইরে হবে না? 1000 ml। 1000 ml কত ml? নেওয়ার সময় তো পরিবেশন অনেক আছে, আর লাংসের মধ্যে তার বেশি নাই, এখানে হলে 1000 ml। তাহলে অ্যাজ ইউজুয়ালি বের হয় কত? 500 ml। সর্বোচ্চ ত্যাগ করতে গেলে আচ্ছা, কিন্তু হাঁপানি যাদের আছে না, অ্যাজমা রোগী যারা, তাদের আবার এই এক্সপেক্টেড রিজার্ভ ভলিউম কি অনেক কম থাকে। ঠিক আছে, আমরা বিভিন্ন পরীক্ষা আছে, এরকম একটা মেশিন আছে, মেশিন দিয়ে তারা বলি আপনি ফু দেন দিলে এখানে বল থাকে অনেকগুলা, বলটা কত দূরে নিতে পারে। ঠিক আছে, আবার যাদের স্ট্রেংথ কম থাকে, আমরা এরকম একটা মেশিন আছে 600 টাকা দাম, এখানে অনেকগুলো বল থাকে, তারা বলে আমরা টান দেন, ভিতর দিকে টান দিলে বলগুলো উপরের দিকে ওঠে। 3টা কম্পার্টমেন্ট আছে, দেখছো কিনা তোমরা? হ্যাঁ, যার লাংসের ক্যাপাসিটি বেড়ে 3টের উপরে উঠে ফেলতে পারবে, আর যার ক্যাপাসিটি কম, এটা আমরা যাদের লাংসে কম থাকে তাদেরকে এটা কিনা বলে আপনি বাসায় বসে বসে এগুলো শুধু ফুলাবেন। মানে যদি দেখেন যে 3টা হইলো তাহলে বলবেন আপনি ঠিক আছেন। ঠিক আছে, এবার আসা রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম মানে হলো এই যে আমি ত্যাগ করলাম, তারপরেও এই দেখো আমি সর্বোচ্চ নিঃশ্বাস ত্যাগ করলাম, আর বের করতে পারতেছি না, তারপর আমাদের লাংসে কিছু পরিমাণ আছে, রেসিডুয়াল বলে না, তুমি রেসিডুয়াল নলেজ বলে না, অবশিষ্ট। সর্বোচ্চ নিঃশ্বাস করার পরেও যেই পরিমাণ বায়ু আমাদের লাংসে থেকে যাবে একটু বের করা যাবে না, ওটাকে বলা হবে রেসিডুয়াল। না, এটা তো লাংস কলাপস করছে, তুমি যতই বাইরে করো না কেন লাংস ফুলে আছে, ও যতটুকু থাকবে ওটাকে বলা হবে কি? রেসিডুয়াল। কতটুকু থাকবে? তাহলে এমফাইসেমা রোগে এর পরিমাণ বেড়ে যায়। যাদের এমফাইসেমা রোগ আছে, এমফাইসেমা রোগ মানে কি? লাংস আছে না, অ্যালভিউলাসগুলো ছিদ্র হয়ে যায়। কথাকে বুঝতে পারছো? অ্যালভিউলাসগুলো মনে করে এই রুমে দেওয়ালটা ছিদ্র হয়ে গেছে, তাহলে এই রুম আর ওই রুম কি এখন এক রুম হয়ে গেছে না? ঠিক আছে, আমরা সামনে পড়াবো এমফাইসেমা রোগ নিয়ে। ভাইটাল ক্যাপাসিটি পরীক্ষাতে বেশি আসে এই 2টা। ভাইটাল ক্যাপাসিটি কত? ফুসফুসের সর্বমোট কি পরিমাণ বায়ু ধারণ করতে পারে এটাকে বলা হবে ভাইটাল ক্যাপাসিটি। স্বাভাবিক অবস্থায় 4500 ml। কত ml? 4500। কারণ যারা এবার দৌড়বিদ তাদের কাছে কত থাকে? এটা এভারেজ। আর যারা অ্যাথলেট, হ্যাঁ না, দৌড়বিদ 6000 কারো বেশি হতে পারে। দৌড়াতে পারে কি বাবা, তারা দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে তাদের লাঙ্গের ক্যাপাসিটি বেড়ে যায়। এটা অলওয়েজ আমাদের, এটা হলো মানুষ তার এক্সারসাইজের মাধ্যমে অনেক জিনিস অ্যাডাপ্টেশন করতে পারে, তার লাংসের ক্যাপাসিটি বাড়াই ফেলছে সে। অ্যাথলেট যারা, দৌড়বিদ বলতে এখানে অ্যাথলেটের কথা বোঝানো হয়েছে। দৌড়বিদ, অন্য তারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বিভিন্ন খেলা, অ্যাথলেট যারা মোটামুটি কত? 6000 ml। ঠিক আছে, তার আজকে আমাদের এতটুকু শেষ। আগামী ক্লাসে আমরা শ্বসনের শারীরবৃত্ত পড়াবো, দ্যাট মিনস গ্যাসীয় বিনিময় কিভাবে হয় সেগুলো পড়াবো।